আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আইসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডেমোক্র্যাটরা, বাজেট যুদ্ধের ইঙ্গিত। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। পশ্চিম তীরের ভূমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন ইসরায়েলের। ওয়াশিংটনকে বড় অঙ্কের মুনাফার হাতছানি দিচ্ছে তেহরান। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, প্রাণহানি ৫৯। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন সবচাইতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের বাজেট ইস্যু, যা নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে রীতিমতো স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। এবং বিষয়টি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকরা মনে করছেন এটি মার্কিন কংগ্রেসে একটি বড় ধরনের বাজেট যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ডেমোক্র্যাটরা এবার আইসের ডিটেনশন ক্ষমতা কমানোর জন্য কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে তারা চাইছেন সীমান্তে আটকদের ডিটেনশন সেন্টারে রাখার পরিবর্তে কমিউনিটি ভিত্তিক নজরদারির আওতায় আনা হোক, যা তাদের মতে অনেক বেশি মানবিক এবং খরচ সাশ্রয়ী। কিন্তু রিপাবলিকানরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন এবং তারা দাবি করছেন যে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হলে আইসের বাজেট কমানো তো দূরের কথা, বরং আরও বাড়ানো উচিত। ওয়াশিংটনের রাজনৈতিক অলিন্দে কান পাতলে এখন শোনা যাচ্ছে যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই বাজেট পাশ করা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা যদি দ্রুত সমাধান না হয় তবে সরকারের শাটডাউনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। কারণ ডেমোক্র্যাটরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা ঢালাওভাবে ডিটেনশন বেডের সংখ্যা বাড়ানোর পক্ষে নন এবং তারা চান অভিবাসন নীতিতে একটি মৌলিক পরিবর্তন আসুক। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই আইসের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আসছিল এবং ডেমোক্র্যাটদের এই কঠোর অবস্থানের পেছনে তাদের ভোটারদের বা প্রগতিশীল অংশের একটি বড় চাপ রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সামনেই নির্বাচন, তাই এই ইস্যুটি এখন আর শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বড় রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, যেখানে দুই দলই নিজেদের অবস্থানে অনড় থেকে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। এই বাজেট বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং সীমান্ত ব্যবস্থাপনায় এর কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে আগামী দিনগুলোতে ক্যাপিটাল হিলে এই নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় এবং রাজনৈতিক নাটকীয়তা আরও বাড়বে। ইউরোপ জুড়ে বর্তমানে যে বিষয়টি সবচাইতে বেশি আলোড়ন তুলেছে তা হল ইসরায়েল বিরোধী তীব্র ক্ষোভ এবং পণ্য বয়কটের ডাক, যা এখন আর শুধুমাত্র ছোটখাটো বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সংগঠিত সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন একযোগে রাস্তায় নেমেছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং আয়ারল্যান্ডে এই ক্ষোভের বহিঃপ্রকাশ সবচাইতে বেশি দেখা যাচ্ছে, যেখানে সপ্তাহের ছুটির দিনগুলোতে হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে মিছিল করছে এবং তারা দাবি করছে যে গাজায় চলমান পরিস্থিতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এই আন্দোলনের একটি বড় অংশ জুড়ে রয়েছে অর্থনৈতিক বয়কট, যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইন চালিয়ে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড এবং পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে, যেগুলোর সাথে ইসরায়েলের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই বয়কটের ডাক যদি দীর্ঘমেয়াদী হয় তবে তা বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ইতোমধ্যে কিছু গ্লোবাল চেইন শপ এবং কফি হাউস তাদের বিক্রয়ে ভাটা পড়ার কথা স্বীকারও করেছে। সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে অ্যাক্টিভিস্টরা সুপার শপগুলোর সামনে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন যে তাদের একটি ছোট কেনাকাটার সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় সরকারগুলো এই পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে, কারণ একদিকে তাদের কৌশলগত মিত্র ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখা এবং অন্যদিকে নিজ দেশের জনগণের এই বিশাল অংশের আবেগকে সম্মান জানানো, এই দুয়ের ভারসাম্য রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বয়কট মুভমেন্ট বা বিডিএস আন্দোলন নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে এটি যে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং তরুণ প্রজন্মের মধ্যে এটি যেভাবে ছড়িয়ে পড়ছে তা ইউরোপের ভূ রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী দিনগুলোতে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
ইসরায়েল সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বিশাল একটি এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি বা স্টেট ল্যান্ড হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত বিতর্কিত এবং ফিলিস্তিনিদের জন্য এটি একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৮,০০০ হেক্টর বা তারও বেশি পরিমাণ ভূমিকে এই নতুন ঘোষণার আওতায় আনা হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ভূমি অধিগ্রহণের ঘটনা। এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্তকে একটি কৌশলগত বিজয় হিসেবে উল্লেখ করে বলেছেন যে এর মাধ্যমে জর্ডান উপত্যকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বসতি স্থাপন আরও সহজ হবে। এই ঘোষণার পরপরই ফিলিস্তিনি কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি দ্বিরাষ্ট্র সমাধানের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল, কারণ যে ভূমির ওপর ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল তা যদি এভাবে টুকরো টুকরো করে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করা হয়, তবে ভৌগোলিকভাবে অখণ্ড কোনো রাষ্ট্র গঠন করা অসম্ভব হয়ে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে যে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। কিন্তু ইসরায়েল তাদের সিদ্ধান্তে অটল থেকে বলছে যে এটি তাদের নিরাপত্তার স্বার্থে এবং ঐতিহাসিক অধিকারের অংশ। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে যে এই নতুন নিবন্ধনের ফলে ওই এলাকার ফিলিস্তিনি কৃষকরা তাদের জমিতে প্রবেশের অধিকার হারাতে পারেন এবং সেখানে নতুন করে ইহুদি বসতি নির্মাণের কাজ দ্রুতগতিতে শুরু হতে পারে, যা সংঘাতকে আরও উস্কে দেবে। পশ্চিম তীরের এই ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের, কিন্তু এবারের এই রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা আইনিভাবে ইসরায়েলকে এমন এক ক্ষমতা দিচ্ছে যা ব্যবহার করে তারা খুব সহজেই ওই এলাকার ডেমোগ্রাফি বা জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তন করে দিতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা জানেন যে বসতি স্থাপন ইস্যুটি সবসময়ই সংবেদনশীল, আর এই নতুন অনুমোদনের ফলে ওই অঞ্চলে উত্তেজনা যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। তেহরান বা ইরান এখন ওয়াশিংটনকে বড় অঙ্কের মুনাফার হাতছানি দিচ্ছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে, যা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরী সম্পর্কে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন কাটিয়ে ওঠার জন্য ইরান এখন তাদের বিশাল তেল ও গ্যাস ভাণ্ডারের দরজা পশ্চিমা বিশ্বের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ মিত্রদের জন্য খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এবং এর বিনিময়ে তারা চায় যে ওয়াশিংটন যেন তাদের উপর থেকে কঠোর অর্থনৈতিক চাপ কিছুটা কমিয়ে নেয়। বিশ্লেষকরা মনে করছেন যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর যে চাপ পশ্চিমা বিশ্বের উপর রয়েছে, সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে তেহরান। পর্দার আড়ালে চলা এই দাবার চালে ইরান বার্তা দিতে চাইছে যে যদি তাদের সাথে একটি সম্মানজনক সমঝোতায় আসা যায় তবে তারা বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে, যা শেষ পর্যন্ত বাইডেন প্রশাসনের জন্য একটি বড় অর্থনৈতিক স্বস্তি বা মুনাফা হিসেবে বিবেচিত হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান নিজেদের প্রভাব বলয়কে কাজে লাগিয়ে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার প্রস্তাবও পরোক্ষভাবে দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটনের কট্টরপন্থীরা এই ধরনের প্রস্তাবের ঘোর বিরোধী। তারা মনে করেন ইরানকে কোনো ধরনের ছাড় দেওয়া মানে তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করার সুযোগ দেওয়া। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমানো এবং মধ্যপ্রাচ্যে আপেক্ষিক শান্তি বজায় রাখা বাইডেন প্রশাসনের জন্য অত্যন্ত জরুরি। তাই তেহরানের এই মুনাফার টোপ ওয়াশিংটন গিলবে কিনা বা গিললেও সেটা কতটা গোপনে বা প্রকাশ্যে হবে, সেটাই এখন আন্তর্জাতিক সম্পর্কের সবচাইতে কৌতূহল জাগানিয়া বিষয়। যদি এই ধরনের কোনো সমঝোতা হয় তবে তা হবে সাম্প্রতিক সময়ে সবচাইতে বড় কূটনৈতিক চমক, যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে। লণ্ডভণ্ড হয়েছে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার, যেখানে ঘূর্ণিঝড় গেজানি বা গামানে আঘাত হানার পর সেখানে এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা উদ্ধার কাজ এগোলে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত মহাসাগরের এই দ্বীপটিতে প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে, কিন্তু এবারের ঝড়টি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এর গতিপথও ছিল কিছুটা অস্বাভাবিক, যা আবহাওয়াবিদদেরও অবাক করেছে, কারণ এটি স্থলভাগে আছড়ে পড়ার আগে দীর্ঘ সময় ধরে সাগরে শক্তি সঞ্চয় করেছিল। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ায় দুর্গম এলাকাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে ত্রাণ পৌঁছানো উদ্ধারকর্মীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে যে বন্যার পানিতে মাইলের পর মাইল ফসলি জমি তলিয়ে গেছে, যা দেশটির খাদ্য নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। কারণ মাদাগাস্কারের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের কয়েক বছর লেগে যেতে পারে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জরুরি ভিত্তিতে সেখানে খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু ঝড়ের কারণে অনেক বিমানবন্দর এবং বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কাজে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো এখন আরও বেশি ঘন ঘন এবং বিধ্বংসী হয়ে উঠছে, এবং মাদাগাস্কারের মতো দেশগুলো যারা কার্বন নিঃসরণে সবচাইতে কম ভূমিকা রাখে, তারাই এর সবচাইতে বড় ভুক্তভোগী হচ্ছে।